বিবিসি বাংলার টেলিভিশন অনুষ্ঠান বিবিসি প্রবাহে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন রমা। শুরুতেই দেখে নেব আজ কি থাকছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে গ্রামবাসীর বারবার সংঘর্ষ হওয়ার মূল কারণ কি এবং তা কিভাবে নিরসন করা যায়। এছাড়া এরকম বারবার সহিংসতা শিক্ষার্থীদের পড়ালেখা এবং গবেষণায় কেমন প্রভাব ফেলছে, এসব নিয়ে কথা বলেছে বিশ্ববিদ্যালয়টির শিক্ষক এবং শিক্ষার্থীদের সঙ্গে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে গ্রামবাসীর সংঘর্ষের ঘটনা এটি প্রথম নয়। গত 10 বছরের সংবাদপত্র বিশ্লেষণ করে দেখা গেছে এই রকম সংঘর্ষের ঘটনা ঘটেছে কমপক্ষে 6 বার। এবারের ঘটনার শুরু ছিল 30 আগস্ট রাতে বিশ্ববিদ্যালয়ের একজন মেয়ে শিক্ষার্থী তার ভাড়া বাসায় প্রবেশ করা নিয়ে। এরপর সামান্য তর্ক থেকে ঘটনা গড়ায় সংঘর্ষের দিকে, চলে 31 আগস্ট বিকাল পর্যন্ত। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারের তথ্য মতে উক্ত সংঘর্ষে আহত হয়েছে প্রায় 1500 শিক্ষার্থী। আর গ্রামবাসীরা জানান তাদের গৃহস্থালী থেকে শুরু করে দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠানের প্রভূত ক্ষয়ক্ষতি সাধিত হয়েছে। আমাদের ক্যাম্পাস এবং ক্যাম্পাসে বহিরাগত যারা আছে এবং এখানে স্থানীয় যারা আছে তাদের ভিতরে যে সংঘর্ষটা হয়েছে এটা খুব মারমুখী একটি সংঘর্ষ। এখানে ধরা যায় যে অফিসিয়ালি ভাবে 1500+ আহত হয়েছে, কিন্তু সেটা এখনো আমাদের প্রশাসন লিস্ট করে না এবং জানানো হয় নাই। তো এই ক্ষয়ক্ষতির ব্যাপক যে আরো বেশি হয়েছে সেটা এখনো সবার আড়ালি রয়েছে, যেটা এখনো প্রশাসন উন্মোচন করেনি। তো এই পরিস্থিতিতে আমাদের যে শিক্ষার্থী আমরা যারা আছি, যারা আমরা 2 নং গেট থাকি, তাদের বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছে। এক হচ্ছে আবাসিক সংকট, দ্বিতীয়ত হচ্ছে থাকা খাওয়ার একটা ব্যাপার আছে। অনেকে আবার নিরাপত্তাভাবে বাড়িতে চলে গেছেন। শিক্ষার্থীরা যেই দাবিগুলো প্রথমে করেছিল যে আপনার এই ঘটনার সুষ্ঠু তদন্ত করার জন্য, কিন্তু একদম প্রথম দিকে কিন্তু আমাদের প্রভিসি স্যার যখন গিয়েছিল তখন কিন্তু উনি এইভাবে বলেছিল যে উপরের মহলে কল দিয়েও কিন্তু সেই সহযোগিতাটা পাওয়া যায়নি। সো আমাদের এখানে আমাদের যে প্রশাসন আছে ওই প্রশাসনকে আরেকটু কঠোর হতে হবে, যেন আমরা বিভিন্ন জায়গায় কল দিলে আমাদের যেই দাপ্তরিক সহযোগিতা, তারপর প্রশাসনিক সহযোগিতা, আমাদের যেই ধরুন নিরাপত্তা বাহিনীর সহযোগিতা, এগুলো এনশিওর করার জন্য আমাদের প্রশাসনকে আরেকটু কঠোর হওয়ার দাবি জানাচ্ছি। শিক্ষার্থীরা বলছেন বারবার এমন ঘটনা সংঘটিত হওয়ার পেছনে উস্কানি, অহংবোধ এবং কিছু মনস্তাত্ত্বিক কারণ রয়েছে। তাদের মতে প্রশাসনের দায়িত্বশীলরা যদি ক্যাম্পাসে থাকতেন এবং তাৎক্ষণিক কার্যকর পদক্ষেপ নিতেন তাহলে পরিস্থিতি হয়তো ভিন্ন হতে পারত। এমন ঘটনা পুনরাবৃত্তি হওয়ায় এর প্রভাব পড়ছে শিক্ষার্থীদের পড়ালেখা এবং গবেষণায়। একই সঙ্গে তাদের নিরাপত্তা নিয়েও শঙ্কায় থাকছেন তাদের স্বজনরা। এই ঘটনার পরে আর যেটা আপনার মনস্তাত্ত্বিক যে একটা প্রভাব পড়ছে শিক্ষার্থীদের উপর, যেমন এখন যে বিশ্ববিদ্যালয়ে আসলাম ফ্যামিলি থেকে কিন্তু তেমন একটা মানে আশ্বাস দেয়নি আসার জন্য। ওনারা এখনো ভীত সম্ভ্রান্ত, ওনারা এখনো একটা ভয়ের মধ্যে দিয়ে আছেন, গার্ডিয়ানরা একটা ভয়ের মধ্যে দিয়ে আছেন যে আবার হয়তো কোনো ঘটনা ঘটতে পারে কিংবা কোনো ঝামেলা হতে পারে। তো গার্ডিয়ান, অভিভাবক এবং শিক্ষার্থী সবার মধ্যে এখন একটা ভয় কাজ করতেছে। সমাজবিজ্ঞানের তত্ত্বের আলোকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা বলছেন সাংস্কৃতিক পার্থক্য, সহনশীলতা ও ভুল বুঝাবুঝি থেকে এই রকম ঘটনা সংঘটিত হতে পারে। ছাত্রছাত্রী যারা এটার দ্বারা এফেক্টেড হয়েছে তাদেরকে প্রপার কাউন্সিলিং এর মাধ্যমে এবং তাদের একাডেমিক এঙ্গেজমেন্ট আরো অনেক পরিমাণে বৃদ্ধি করার মাধ্যমে, ঠিক একইভাবে প্রশাসনের যে কাজকর্ম আছে সেগুলিকে সহায়তার মাধ্যমে একজন শিক্ষক আমার মনে হয় দৃঢ় ভূমিকা রাখতে পারে। এছাড়া দেখা যাচ্ছে যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের ভূমিকা, তারা তাদের সর্বোত্তম ভাবে চেষ্টা করতেছে এবং তাদের সেই জায়গাটা থেকে তাৎক্ষণিকভাবে বা সেই বিষয়টা যেন আরো দ্রুত ছড়িয়ে না পড়ে বা এই জিনিসটাকে দ্রুত ওভারকাম করা যায় এবং তাদের যে কোনো ধরনের সহযোগিতা প্রক্টোরিয়াল বডি বা যারা যে উপাচার্য বা উপ উপাচার্য যারা আছেন তারা সেইভাবে কাজ করতেছেন আমার যতটুকু ধারণা আছে। এবং এই জায়গাটা দেখা গিয়েছে একটা প্রাতিষ্ঠানিক যে কাঠামোটা আছে এবং ছাত্রছাত্রীদের মাঝে যে আত্মবিশ্বাস যেটা ছিল সেটা আবার পুনরুদ্ধার করতে আবার সহায়তা করবে, এই ধারণা আমি পোষণ করি। এবং ভবিষ্যতের জন্য এই ধরনের ঘটনা না ঘটে সেই কারণে আমার কাছে মনে হয় যে একটা থিওরি আছে অপরাধ বিজ্ঞানে, রুটিন অ্যাক্টিভিটিস থিওরি, সেই জায়গাটাতে বলা হয়েছে যে একটা
অপরাধ সংগঠিত হওয়ার জন্য কতগুলি মেকানিজম কাজ করে। সেখানে একটা হচ্ছে নিরাপত্তা জনিত সেই একটা কম্পোনেন্ট, সেখানে প্রপার নিরাপত্তা যেন থাকে সেই ধরনের একটা গার্ডিং সিস্টেম থাকতে হবে, এবং যারা এই ধরনের বিশৃঙ্খল মনোভাব বা যাদের মাঝখানে ওই ধরনের সম্ভাবনা থাকতে পারে সেই জায়গাটা প্রপার গার্ডিং এর মাধ্যমে, যেটা আমরা বলি মোটিভেটেড অফেন্ডার বা যাদের দ্বারা সংগঠিত হওয়ার সম্ভাবনা আছে। এবং আরেকটা হতেছে যেটা অপরচুনিটি, সেই অপরচুনিটিটা সেটা যেন বা সুযোগ যেটা তৈরি হচ্ছে সেই সুযোগটাকে কমিয়ে দেয়া। তো এই তিনটা জিনিসকে যখন আমরা বিশ্লেষণ করে যে কোনো একটা কম্পোনেন্ট বা একটা উপাদানকে আমরা কমিয়ে নিয়ে আসতে পারবো, তখন দেখা যাবে এই ধরনের ভবিষ্যতে এই ধরনের অপরাধ হওয়া বা সংঘর্ষ হওয়ার সম্ভাবনা কিন্তু অনেক ক্ষেত্রে কমে যেতে পারে। শেষ কথা হচ্ছে, সংঘর্ষে কেউ লাভবান হয় না, বরং ক্ষতিগ্রস্ত হয় শিক্ষা পরিবেশ ও সামগ্রিক উন্নয়ন। তাই প্রয়োজন দুই পক্ষের পারস্পরিক বোঝাপড়া এবং দীর্ঘমেয়াদী সহনশীলতা। তীব্র আন্দোলনের মুখে হেলিকপ্টারে করে সরকার প্রধানের পালিয়ে যাওয়া, নিরাপত্তা প্রহরীদের সামনে সরকার প্রধানের কার্যালয়ের প্রধান ফটক ভেঙে হাজারো লোকের প্রবেশ। এতদিন যে ভবনটি ছিল ক্ষমতার ভারকেন্দ্র, মানুষের নাগালের বাইরে, মুহূর্তেই সেটা জনগণের দখলে। পুঞ্জীভূত ক্ষোভের বিস্ফোরণ, চলে ভাঙচুর ও লুটপাট। শ্রীলঙ্কার পর বাংলাদেশ হয়ে সবশেষ নেপাল, একই দৃশ্যের পুনরাবৃত্তি। জেনজিদের অভ্যুত্থান, এই তিনটি অভ্যুত্থানই হয়েছে দক্ষিণ এশিয়ায়, যাতে প্রশ্ন উঠেছে, দক্ষিণ এশিয়া কি তবে জেনজিদের উর্বর ভূমি? শ্রীলঙ্কা, বাংলাদেশ, নেপালের পর জেনজির ক্ষোভের আগুনে পূর্বে নতুন কোন দেশ? কর্মসংস্থানের অভাব, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও বেকারত্বের গ্লানিতে হতাশায় জর্জরিত তরুণরা যখন সোশ্যাল মিডিয়ায় দেখে রাজনীতিবিদদের ছেলে মেয়েদের বিলাসবহুল জীবন, কাঙ্ক্ষিত চাকরি বরাদ্দ একটা নির্দিষ্ট শ্রেণীর জন্য, তখন তা ক্ষোভের সঞ্চার ঘটায় তরুণদের মাঝে। আর এসব নিয়ে সোশ্যাল মিডিয়ায় আওয়াজ উঠলে সরকারের পক্ষ থেকে যখন কণ্ঠরোধ করা হয়, ইন্টারনেট ও সোশ্যাল মিডিয়া বন্ধের হুমকি দেওয়া হয়, তখন দীর্ঘদিনের দুর্নীতি, অপশাসনের বিরুদ্ধে জেনজিদের পুঞ্জীভূত ক্ষোভের বিস্ফোরণ ঘটে। যে বিস্ফোরণে পতন হয়েছে বাংলাদেশ ও নেপালের সরকার, যার নেতৃত্বে ছিল জেনজি। তবে এ তালিকায় সবার আগে আসবে শ্রীলঙ্কার নাম, যদিও সে ক্ষোভের প্রেক্ষাপট ছিল একেবারেই ভিন্ন। 2022 সালের মার্চে ঋণ পরিশোধে ব্যর্থ হওয়ায় দেউলিয়ায় পরিণত হয় শ্রীলঙ্কা। দুর্বিষহ হয়ে ওঠে সাধারণ মানুষের জীবন। লম্বা সময় বিদ্যুৎ বিভ্রাট, জ্বালানি ও রান্নার গ্যাসের সংকট চরমে পৌঁছায়। মুদ্রাস্ফীতি 50% উপরে গেলে বাধ্য হয়ে রাস্তায় নামে সাধারণ মানুষ। দীর্ঘ 15 বছর শাসন করা প্রেসিডেন্ট গোটাবায়া রাজপক্ষের বাসভবন দখল করলে বিক্ষুব্ধ জনতা দেশ ছেড়ে পালান তিনি। জেনজির সরকার পতনের আন্দোলন নিয়ে শিকাগো বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের সহযোগী অধ্যাপক পল স্ট্যানিল্যান্ড বলেন, দক্ষিণ এশিয়ার জন্য এটি একটি নাটকীয় পরিবর্তন। এই অঞ্চলে দীর্ঘদিন ধরেই বড় ধরনের রাজনৈতিক বিক্ষোভের আবাসস্থল হলেও খুব কমই শাসন ব্যবস্থার উৎখাত হয়েছে। তবে এটি এমন একটি বিশ্ব যেখানে ভিন্ন ধরনের অভ্যুত্থান হচ্ছে, রাজনৈতিক সংঘাতের মূল রূপও ভিন্ন। বিশ্লেষকদের মতে শ্রীলঙ্কা, বাংলাদেশ এবং নেপালে হওয়া প্রতিটি আন্দোলনের নির্দিষ্ট ইতিহাস এবং ভিন্ন ভিন্ন কারণ রয়েছে, তবে তারা একে অপরকে দেখে অনুপ্রাণিত হয়েছে। বিশ্লেষকদের মতে ইতোমধ্যে দুইটি অর্থনৈতিক মন্দার সম্মুখীন হয়েছে জেনজি। 2008-9 সালে বিশ্ব অর্থনৈতিক মন্দা ও কোভিড-19 মহামারীর সময়, বিশেষ করে মহামারীর সময় তরুণরা একে অন্যের সঙ্গে বিচ্ছিন্ন হয়ে পড়ে। এতে ডিজিটাল প্ল্যাটফর্মের ব্যবহার অভূতপূর্ব পর্যায়ে বেড়ে যায়। তথ্য আদান প্রদান থেকে শুরু করে প্রতিবাদ সবকিছুই সোশ্যাল মিডিয়া নির্ভর হয়ে পড়ে। তরুণরা বুঝতে পারে দাদা দাদির বয়সীদের দ্বারা শাসিত হচ্ছে তারা, তাদেরকে দেওয়া প্রতিশ্রুতি রাখছে না সরকার। অনিয়ম ও দুর্নীতিতে জড়িয়ে পড়ায় কর্মক্ষেত্রে সুযোগ বঞ্চিত হতে হচ্ছে তাদের। এর বিরুদ্ধেই প্রতিবাদ শুরু করে তরুণরা। আন্দোলনের সময় স্পষ্ট কোনো নেতৃত্ব না থাকায় পরবর্তীতে কে দেশের হাল ধরবে কিংবা কি পরিকল্পনা নেবে তা পরিষ্কার নয়। তাছাড়া সরকার পতনের পরপরই সব বদলে যাবে এমন উচ্চ প্রত্যাশার সঙ্গেও বাস্তবতার মিল খুঁজে পাওয়া কঠিন। অর্থনীতি, নীতি পরিবর্তন কিংবা প্রশাসনিক সংস্কার সময় সাপেক্ষ। তাছাড়া অনেক সময় রাজনৈতিক নেতা কিংবা পুরাতন পার্টি ব্যবস্থা আন্দোলন দখল করে নিতে পারে। এলিটদের দ্বারা পুনরায় শোষিত হওয়ার সম্ভাবনা থাকে।
এর বাইরে ভিন্ন ভিন্ন সামাজিক অবস্থান, ধর্মীয় ও আঞ্চলিক পার্থক্যও তো আছেই, যা তরুণদের ঐক্য ফাটল ধরাতে পারে। কলম্বো থেকে ঢাকা হয়ে কাঠমান্ডু, জেনজির এই অভ্যুত্থান এখানেই থামবে না বলে মনে করেন অনেক বিশ্লেষক। এর মূল কারণ দক্ষিণ এশিয়ায় জনসংখ্যার একটা বড় অংশ তরুণ, যারা জীবনের শুরু থেকেই ডিজিটাল প্রযুক্তির সঙ্গে পরিচিত, তথ্য ও প্রযুক্তির অবাধ বিচরণে অভ্যস্ত। বিশ্বের কোন প্রান্তে কি হচ্ছে সহজেই সে খবর জানতে পারছেন তারা, যে কারণে অর্থনৈতিক টানাপোড়েন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, কর্মসংস্থানের অভাব, বৈষম্য কিংবা সরকারের দায়িত্ব পালনে অবহেলার বিষয়ে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে সোচ্চার হচ্ছেন জেনজি। গড়ে উঠেছে আন্দোলন, যা আগামীতেও হবে, যেখানে তাদের অনুপ্রেরণা যোগাবে শ্রীলঙ্কা, বাংলাদেশ ও নেপাল। আন্দোলন সংগঠিত করার কৌশল ও ভাষা বিপদে ফেলতে পারে সরকারকে। জেনজির এমন আন্দোলন বেশ যুক্তিসঙ্গত বলে মনে করেন কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক বিষয়ক প্রোগ্রামের মাস্টার্সের অনুষদ পরিচালক রুমেল হাসান। তিনি মনে করেন ভবিষ্যৎ চুরি করেছে একটি প্রজন্মের বিরুদ্ধে এটি তরুণদের নৈতিক ক্ষোভ। বর্তমানে গবেষণার জন্য কাঠমান্ডুতে অবস্থান করা দক্ষিণ এশিয়ার রাজনৈতিক নৃবিজ্ঞানী জীবন শর্মার মতে, জেনজিরা বিশ্বব্যাপী একে অপরকে দেখে সরকারের অপশাসনের বিরুদ্ধে আন্দোলন করা শিখেছে। এক্ষেত্রে সোশ্যাল মিডিয়ায় হ্যাশট্যাগ প্রচারণা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তিনি বলেন, জেনজি নেতৃত্বাধীন রাজনৈতিক আন্দোলন বিচ্ছিন্নভাবে আবির্ভূত হয়নি, বরং দেশের রাজনৈতিক নেতৃত্বের গভীর মোহভঙ্গের কারণেই আবির্ভাব হয়েছে। ভবিষ্যতেও যে এই ধরনের আন্দোলনের ঝুঁকি আছে সে আভাসও দিয়েছেন অনেক বিশ্লেষক। এক্ষেত্রে কোথায় আন্দোলন সংগঠিত হতে পারে সে ব্যাপারে তাদের ভাষ্য, যেখানে তরুণ বেকারত্বের হার বেশি এবং চাকরির সুযোগ কম, সরকারের প্রতি তরুণদের আস্থা নেই, যেখানে সরকার দুর্নীতি, স্বজনপ্রীতি ও প্রশাসনিকভাবে দুর্বল, সেখানে তরুণরা সোশ্যাল মিডিয়ায় আন্দোলন গড়ে তুলতে পারে, রাস্তায়ও নামতে পারে। এক্ষেত্রে দক্ষিণ এশিয়ায় যেহেতু সামাজিক ও অর্থনৈতিক বৈষম্য বেশি এবং যুব সমাজ বেশি সক্রিয়, তাই দক্ষিণ এশিয়ায় জেনজির আন্দোলন আগামীতেও দেখা যেতে পারে, যা নাড়িয়ে দিতে পারে সরকারের ভিত। অনেকেই মনে করেন হিটলারের নাৎসি বাহিনী 1939 সালের 1 সেপ্টেম্বর যখন প্রায় 10 লাখ সৈন্য নিয়ে পোল্যান্ড আক্রমণ করে, তখনই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা হয়। তবে কি কি কারণে এই যুদ্ধ শুরু হয় সেই বিষয়ে আমরা কয়জনই বা আসলে জানি। স্বভাবতই একক কোনো কারণে এত বড় যুদ্ধ শুরু হয়নি। বলা যায় একটা এক্সপ্লোসিভ ককটেল তৈরি হয়েছিল, আর সেই ককটেল ফেটে গিয়ে শুরু হলো ইতিহাসের সবচেয়ে বড় সংঘাতগুলোর একটি। 1939 থেকে 1945 মোট 6 বছর ধরে এই যুদ্ধ চলেছিল, আর এতে জড়িয়েছিল প্রায় গোটা পৃথিবী। যুদ্ধটি 2 দলে ভাগ হয়েছিল। একদিকে ছিল অ্যালাইজ বা মিত্রশক্তি, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য আর সোভিয়েত ইউনিয়নের মতো বড় দেশ। অন্যদিকে ছিল অ্যাক্সিস বা অক্ষশক্তি, যেখানে ছিল জার্মানি, ইতালি আর জাপানের মতো দেশগুলো। তো চলুন দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণগুলো জেনে নেওয়া যাক। ভার্সাই চুক্তি আর জার্মানদের প্রতিশোধের ইচ্ছা। ভিক্টোরিয়ান আমল থেকেই জার্মানি ইউরোপের মাঝখানে একটি বড় ও শক্তিশালী দেশ ছিল, কিন্তু 1918 সালে প্রথম বিশ্বযুদ্ধে পরাজিত হওয়ার পর জার্মানিকে অনেক ভূমি ছেড়ে দিতে হয়েছিল এবং কঠোর জরিমানা গুনতে হয়েছিল শাস্তি হিসেবে। 1919 সালের ভার্সাই চুক্তি প্রথম বিশ্বযুদ্ধের দায় জার্মানির উপর চাপিয়ে দিয়েছিল। চুক্তি অনুযায়ী জার্মানিকে শুধু যুদ্ধে হেরে যাওয়া দেশই বানানো হয়নি, বরং তাদের অর্থনীতি একেবারে ভেঙে ফেলা হয়। বিশাল ক্ষতিপূরণ, সামরিক শক্তি কমিয়ে দেওয়ার পাশাপাশি রাষ্ট্র হিসেবেও নানাভাবে অপমানিত হতে হয় তাদের। এই অপমান আর ক্ষোভ থেকেই জার্মানদের মধ্যে প্রতিশোধ নেয়ার ইচ্ছা জমতে থাকে। হিটলার সেই রাগকে নিজের পক্ষে কাজে লাগালেন যখন 1933 সালে অ্যাডলফ হিটলার জার্মানির চ্যান্সেলর হিসেবে ক্ষমতায় এলেন। অনেক জার্মান আশা করেছিলেন হিটলার পরিবর্তন আনবেন, তাদের জীবনযাত্রাকে ভালোর দিকে নিয়ে যাবেন। তিনি নাৎসি পার্টি নেতৃত্ব দিতেন এবং প্রতিশ্রুতি দিলেন জার্মানিকে আবার শক্তিশালী করা হবে। অর্থনৈতিক মন্দা। অর্থনৈতিক ধস সবসময় রাজনীতির বারুদে আগুন ধরিয়ে দেয়। 1923 থেকে 24 সালে জার্মানিতে দেখা দিল ভয়াবহ হাইপার ইনফ্লেশন। রুটি কিনতে মানুষকে একসময় ট্রলি ভরে টাকা নিয়ে যেতে হতো। তারপর আবার 1929 সালের গ্রেট ডিপ্রেশন। চাকরি নেই, টাকা নেই, ভবিষ্যতের আশা নেই। এই অস্থির সময়ই নাৎসি পার্টি মানুষকে স্বপ্ন দেখালো, আমরাই তোমাদের চাকরি দেব, গৌরব ফিরিয়ে আনব। মানুষও বিশ্বাস করল। এখান থেকেই হিটলার আর তার দলের উত্থান শুরু।
নাৎসি আদর্শ আর লেবেন্সরাউম। হিটলার বললেন, আমরা আর্য জাতি, আমরা সেরা, অন্যরা আমাদের নিচে। এই ধারণা নিয়ে তিনি জাতীয়তাবাদকে উস্কে দিলেন। ইহুদি, রোমান আর স্লাভ জনগোষ্ঠীকে তিনি বললেন নিচু জাত। হিটলার ঘৃণা ছড়াতেন। সেই ঘৃণাই পরবর্তীতে তৈরি করল হলোকাস্ট, যেখানে লাখো ইহুদিকে হত্যা করা হলো, সঙ্গে সমকামী, প্রতিবন্ধী, রাজনৈতিক বিরোধী, রোমানি জনগোষ্ঠী আর পোল্যান্ডের মানুষকেও কেবলমাত্র তাদের পরিচয়ের কারণে হত্যা করা হয়েছিল। হিটলার বিশ্বাস করতেন জার্মান জাতি নাকি স্বাভাবিকভাবে অন্যদের চেয়ে শ্রেষ্ঠ, আর তাই তাদের ইউরোপ শাসনের অধিকার আছে। তিনি পরিকল্পনা করেছিলেন জার্মানির হারানো ভূমি জোর করে ফিরিয়ে আনবেন, সেই সাথে অন্য দেশগুলোর অংশ দখল করবেন। আরেকটা জিনিস হলো লেবেন্সরাউম, মানে জার্মানদের জন্য আরও জায়গা দরকার। তাই হিটলার বললেন, আমরা শুধু জার্মানিকে রাখবো না, অস্ট্রিয়া, চেকোস্লোভাকিয়া, এমনকি পূর্ব ইউরোপ আর রাশিয়ার অংশ আমাদের দখল করতে হবে। এটাই হয়ে উঠল তার যুদ্ধ ঘোষণার মূল অজুহাত। 1938 সালেই তিনি অস্ট্রিয়া আর চেকোস্লোভাকিয়ার কিছু অংশে সৈন্য পাঠিয়ে দখলে নেন। সেই চেকোস্লোভাকিয়া আজ ভাগ হয়ে গেছে চেক প্রজাতন্ত্র আর স্লোভাকিয়ায়। চরমপন্থার উত্থান আর মৈত্রী চুক্তি। প্রথম বিশ্বযুদ্ধের পর ইউরোপে রাজনৈতিকভাবে দুই দিকের টানাপোড়েন বেড়ে গেল, অত্যন্ত বামপন্থা বনাম ডানপন্থা। হিটলার ভয় পেতেন পূর্বে সোভিয়েত ইউনিয়ন আর পশ্চিমে যদি বামপন্থী স্পেন ও ফ্রান্স থাকে তাহলে জার্মানি ঘেরাও হয়ে যাবে। তাই তিনি স্প্যানিশ সিভিল ওয়ারের ডানপন্থীদের সমর্থন করলেন আর নিজের নতুন এয়ারফোর্স দিয়ে যুদ্ধের অনুশীলনও চালালেন। এদিকে জার্মানি ও ইতালির মধ্যে সম্পর্ক জমে উঠল। জাপানের সাথেও তারা করল অ্যান্টি কমিনটার্ন প্যাক্ট। সবচেয়ে অবাক করা ঘটনা ঘটল 1939 সালে হিটলার আর স্টালিন মিলে স্বাক্ষর করলেন নাজি সোভিয়েত নন অ্যাগ্রেশন প্যাক্ট। একেবারে শত্রুই বন্ধু এ ধরনের ব্যাপার। তুষ্টকরণ নীতি বা অ্যাপিজমেন্ট পলিসির ব্যর্থতা। এখন আসি শেষ আর সবচেয়ে আলোচিত কারণে। প্রথম বিশ্বযুদ্ধের ধাক্কা সামলে আমেরিকা বলল, আমরা আর এসব ঝামেলায় যাব না। ফলে ব্রিটেন আর ফ্রান্স দাঁড়ালো একা। তারা আবার ভয় পেত নতুন যুদ্ধ শুরু হলে ভীষণ ক্ষতি হবে। প্রথম বিশ্বযুদ্ধের পর ক্লান্ত ব্রিটিশরা আবার যুদ্ধ চায়নি। তাই প্রধানমন্ত্রী চেম্বারলেন বিশ্বাস করতেন হিটলারকে কিছু ছাড় দিলে যুদ্ধ এড়ানো যাবে। এটাকেই বলা হয়েছিল অ্যাপিজমেন্ট পলিসি বা সমঝোতার নীতি। কিন্তু ফল হলো উল্টো। তাই তারা হিটলারকে বারবার ছাড় দিল। হিটলার প্রতিবার আরও সাহসী হয়ে উঠল। জার্মানি যখন সেনাবাহিনী গড়ে তুলল, রাইনল্যান্ড দখল করল, তখনও বড় ধরনের প্রতিক্রিয়া আসেনি। এমনকি হিটলার যখন চেকোস্লোভাকিয়ার সুডেনল্যান্ড দাবি করল, তখনও ব্রিটেনের প্রধানমন্ত্রী চেম্বারলেনের অবস্থান ছিল অনেকটা এরকম, ঠিক আছে এটা নাও, শুধু শান্তি বজায় রাখো। কিন্তু শান্তি কি ফিরল? না। হিটলার অল্প দিনের মধ্যেই পুরো চেকোস্লোভাকিয়া দখল করলেন। অবশেষে 1 সেপ্টেম্বর 1939 সালে তিনি পোল্যান্ড আক্রমণ করলেন। আর সেখানেই বাজল দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরুর ঘণ্টা। তো এই হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়ার 5টা বড় কারণ। শুধু হিটলার না, পুরো ইউরোপের রাজনৈতিক, অর্থনৈতিক আর কূটনৈতিক ব্যর্থতাই মিলে ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর যুদ্ধ ডেকে এনেছিল। আর এ যুদ্ধ থেকে আমাদের জন্য শিক্ষা কি? যখন ছোট ছোট সমস্যা জমতে জমতে পাহাড় হয়ে যায়, তখন একসময় তা বিস্ফোরণ ঘটায়। কাতারে হামাস নেতাদের উপর ইসরায়েলের হামলা নিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। মার্কিন গণমাধ্যম এক্সিওসের প্রতিবেদনে বলা হয়েছে, হামলার প্রায় 50 মিনিট আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এ বিষয়ে অবহিত করেছিলেন। তবে ট্রাম্প এই হামলা ঠেকাতে কোনো পদক্ষেপ নেননি। 15 সেপ্টেম্বর প্রকাশিত ওই প্রতিবেদনে 7 জন ইসরায়েলি কর্মকর্তার বরাত দিয়ে বলা হয়েছে, হামলার আগে নেতানিয়াহু ট্রাম্পকে ফোন করেছিলেন। ওয়াশিংটন সময় সকাল 8টার দিকে ওই ফোন আলাপ হয়। এর প্রায় 50 মিনিট পর দোহায় বিস্ফোরণের খবর আসতে শুরু করে। এই তথ্য থেকে ধারণা করা হচ্ছে, চাইলে ওই হামলা ঠেকানোর মতো সময় ট্রাম্পের হাতে ছিল। একজন জ্যেষ্ঠ ইসরায়েলি কর্মকর্তা বলেন, প্রথমেই নেতানিয়াহু ও ট্রাম্প রাজনৈতিক পর্যায়ে কথা বলেন, এরপর সামরিক পর্যায়ে আলোচনার মাধ্যমে হামলার সিদ্ধান্তে যাওয়া হয়। ট্রাম্প সরাসরি না বলেননি। আরেক কর্মকর্তা জানান, যদি ট্রাম্প থামাতে চাইতেন অবশ্যই পারতেন, কিন্তু বাস্তবে তিনি তা করেননি। তবে ট্রাম্প প্রকাশ্যে বলেছেন, ইসরায়েলের এই হামলার বিষয়ে তিনি পর্যাপ্ত সময় পাননি।
সাংবাদিকদের তিনি জানান, কাতারকে সতর্ক করার সুযোগ তার হাতে ছিল না, আর এজন্যই তিনি খুবই অখুশি। একই সঙ্গে কাতারকে যুক্তরাষ্ট্রের মহান মিত্র উল্লেখ করে ইসরায়েলকে সতর্ক করেন খুব সাবধানে আচরণ করতে। ইসরায়েলি হামলায় 5 জন নিহত হন। তাদের মধ্যে একজন কাতারি নিরাপত্তা কর্মকর্তা ও কয়েকজন হামাস সদস্য ছিলেন। তবে হামাসের শীর্ষ নেতারা কেউ নিহত হননি। আরব বিশ্বের সরকারগুলো এই হামলার কড়া নিন্দা জানায় এবং জরুরি বৈঠকও করে। প্রতিবেদনে বলা হয়, হামলার ঘটনায় যুক্তরাষ্ট্র শুরু থেকেই কূটনৈতিক কারণে কিছুটা দূরত্ব বজায় রেখেছে। এক ইসরায়েলি কর্মকর্তা জানান, আমেরিকানরা আসলে একটা নাটক করছে। আরেক কর্মকর্তা দাবি করেন, ট্রাম্প রাজনৈতিক স্বার্থে আগেও নেতানিয়াহুর সঙ্গে আলাপচারিতা নিয়ে কিছু বানিয়ে বলেছেন। তবে নেতানিয়াহু এক বিবৃতিতে আবারও দাবি করেন, ট্রাম্পকে আগে থেকে জানানো হয়নি। তিনি লেখেন, হোয়াইট হাউসের দেওয়া তথ্যই সঠিক। দোহায় হামাস নেতাদের বিরুদ্ধে পদক্ষেপ ছিল সম্পূর্ণ ইসরায়েলের স্বাধীন সামরিক অভিযান। এর পুরো দায়ভার ইসরায়েল নিচ্ছে। উল্লেখযোগ্য বিষয় হলো, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের প্রধান ঘাঁটিটি কাতারেই অবস্থিত। পাশাপাশি গাজায় যুদ্ধবিরতি, জিম্মিদের মুক্তি ও পরবর্তী শান্তি প্রক্রিয়ায় দেশটি অন্যতম মধ্যস্থতাকারী। হামলার দিন দোহায় যে বৈঠক চলছিল, সেখানে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত এক শান্তি চুক্তির খসড়া আলোচনায় ছিল বলে জানা যায়। তবে হামলার পর ট্রাম্প বলেন, নেতানিয়াহু আর কাতারে কোনো হামলা চালাবেন না। যদিও বিশ্লেষকরা মনে করছেন, এই ঘটনায় যুক্তরাষ্ট্র ইসরায়েল সম্পর্কের ভেতরে নতুন করে অস্বস্তি তৈরি হয়েছে এবং কাতারের ভূমিকায় পরিস্থিতি আরো জটিল হয়ে উঠেছে। কাতারের রাজধানী দোহায় আরব লীগ ও ওআইসি সদস্য দেশগুলো সহ কয়েকটি মুসলিম দেশের সম্মেলন থেকে নেটোর আদলে জয়েন্ট আরব ফোর্সেস বা যৌথ আরব বাহিনী গঠনের তাগিদ উঠে এসেছে বলে খবর প্রকাশ করছে মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ সংস্থাগুলো। আরব লীগ ও অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশন ওআইসির সদস্য দেশগুলো সহ 55টির বেশি দেশের নেতারা উপস্থিত ছিলেন এই আরব ইসলামিক সম্মেলনে। সোমবার শুরু হওয়া এই আরব ইসলামিক সম্মেলনে মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি এই যৌথ আরব বাহিনী গঠনের প্রস্তাব তোলেন। এই বাহিনী গঠনের প্রস্তাব করা হয়েছে নেটো জোটের আদলে, অর্থাৎ নেটো জোটভুক্ত প্রত্যেকটি দেশ যেমন জোটের কোনো একটি দেশের নিরাপত্তা হুমকির মুখে পড়লে ওই দেশের নিরাপত্তায় সেনা সহায়তা দিতে প্রতিশ্রুতিবদ্ধ, এই যৌথ আরব বাহিনীও সেভাবেই কাজ করবে বলে প্রস্তাব তোলা হয়েছে। আরব দেশগুলোর উপরে হামলা হওয়া বা তাদের নিরাপত্তা হুমকির মুখে পড়ার মতো ঘটনার পাশাপাশি আরব বিশ্বের স্থিতিশীলতা নিশ্চিত করা ও সন্ত্রাসবাদী হামলা ঠেকানোর মতো বিষয়গুলো নিয়ে এই বাহিনী কাজ করবে বলে প্রাথমিক প্রস্তাবনায় উঠে এসেছে। সেনা সদস্যের হিসেবে মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার সবচেয়ে বড় সামরিক শক্তি মিশর চায় কায়রোতে এই বাহিনীর সদর দপ্তর স্থাপন করতে। নেটোর মতো এই বাহিনীতেও বিমান, নৌ ও স্থল বাহিনী থাকবে বলে প্রস্তাব করা হয়েছে বলে জানা যাচ্ছে। সহযোগী দেশগুলোর সেনাবাহিনীর সক্ষমতা ও আকৃতির ওপর নির্ভর করবে কোন দেশ এই বাহিনীতে কতটুকু অবদান রাখবে। বিশ্লেষকরা এই প্রয়াসকে আরব নেটো বলে উল্লেখ করছেন। এর আগে 2015 সালেও মিশর একই ধাঁচের যৌথ আরব বাহিনী গঠনের আহ্বান জানিয়েছিল। সে সময় ইয়েমেন, লিবিয়া, সিরিয়ার মতো দেশগুলোতে বিভিন্ন ইসলামপন্থী সশস্ত্র গ্রুপের বিচ্ছিন্নতাবাদী কার্যক্রম রোধে ওই বাহিনী গঠনের প্রস্তাব জানিয়েছিলেন মিস্টার সিসি, যিনি সে সময়ও মিশরের প্রেসিডেন্ট ছিলেন। তবে আরব লীগের বেশ কয়েকটি দেশ ওই সময় সে বাহিনী গঠনের আগ্রহী না হওয়ায় শেষ পর্যন্ত সেই যৌথ বাহিনী গঠন সম্পন্ন হয়নি। দোহায় আয়োজিত এই জরুরি আরব ইসলামিক সামিটে উপস্থিত দেশগুলো ইসরায়েলের উপরে আইনি, অর্থনৈতিক ও কূটনৈতিক চাপ বাড়ানোর জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে যৌথ বিবৃতি দিয়েছে। জাতিসংঘ থেকে ইসরায়েলের সদস্যপদ স্থগিত করারও আহ্বান জানানো হয়েছে যৌথ বিবৃতিতে। পাশাপাশি গাজায় জরুরি ত্রাণ সরবরাহ নিশ্চিত করা, গাজার স্থাপনা পুনর্নির্মাণ ও যুদ্ধাপরাধের দায়ে ইসরায়েলের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার বিষয়ও উল্লেখ করা হয়েছে এই বিবৃতিতে। এই বিবৃতি ছাড়াও একটি যৌথ বিবৃতি দিয়েছে মধ্যপ্রাচ্যের 6টি দেশ নিয়ে আঞ্চলিক সহযোগিতার উদ্দেশ্যে গঠিত জোট গালফ সিকিউরিটি কাউন্সিল GCC। দোহায় আরব লীগ ও ওআইসির দেশগুলোর এই জরুরি সম্মেলন নিয়ে অনেকে আশাবাদী হলেও বিশ্লেষকদের অনেকেই মনে করছেন এই সম্মেলন থেকে ইতিবাচক কিছু অর্জন হবে না। কাতারে ইসরায়েলের হামলার পর কাতারের প্রধানমন্ত্রীর ওয়াশিংটন সফর নিয়েও চলছে সমালোচনা। সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী সহ বিশ্লেষকদেরও অনেকে মন্তব্য করছেন এই সম্মেলন থেকে একমাত্র অর্জন হবে আরব দেশগুলোর নিন্দা জ্ঞাপন। প্রখ্যাত দৈনিক দ্য নিউ ইয়র্ক টাইমসের বিরুদ্ধে $15 বিলিয়ন মানহানির মামলা ঠুকেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যমে 15 সেপ্টেম্বর বিষয়টি নিশ্চিত করেন ট্রাম্প নিজেই।
পোস্টে ট্রাম্প অভিযোগ করেন, কয়েক দশক ধরে আমার পরিবার, ব্যবসা, আমেরিকা ফার্স্ট মুভমেন্ট, মেক আমেরিকা গ্রেট আগেইন এবং সামগ্রিকভাবে যুক্তরাষ্ট্র সম্পর্কে মিথ্যা প্রচার চালিয়ে আসছে নিউ ইয়র্ক টাইমস। তিনি বলেন, নিউ ইয়র্ক টাইমসের বিরুদ্ধে মানহানি ও অপবাদের মামলা করতে পেরে সম্মানিত বোধ করছি। এটি আমাদের দেশের ইতিহাসে অন্যতম নিকৃষ্ট দৈনিক। 2024 সালের প্রেসিডেন্ট নির্বাচনে দ্য নিউ ইয়র্ক টাইমস ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসকে প্রকাশ্যে সমর্থন করেছে বলেও অভিযোগ করেন রিপাবলিকান এই প্রেসিডেন্ট। বলেন, কট্টর বামপন্থী ডেমোক্র্যাট দলের ভার্চুয়াল মুখপাত্রে পরিণত হয়েছে নিউ ইয়র্ক টাইমস। এটি ট্রাম্পের সাম্প্রতিক বছরগুলোতে বড় সংবাদ মাধ্যমগুলোর বিরুদ্ধে করা একাধিক মামলার সর্বশেষ উদাহরণ। এর আগে ওয়াল স্ট্রিট জার্নাল, এবিসি নিউজ, এমনকি প্যারামাউন্টের বিরুদ্ধেও মামলা করেন ট্রাম্প। এবিসি নিউজের সঞ্চালক জর্জ স্টেফানোপোলাস ও প্যারামাউন্টের সঙ্গে করা মামলার নিষ্পত্তি হয় যথাক্রমে $15 ও $16 মিলিয়ন। ওয়াল স্ট্রিট জার্নালের মামলা এখনও চলছে। নিউ ইয়র্ক টাইমসের বিরুদ্ধে তার দাবির পক্ষে তেমন কোনো প্রমাণ দেননি ট্রাম্প। নতুন মামলায় কয়েকটি প্রতিবেদন ও সাংবাদিক সুসান ক্রেইগ এবং রাশ বুয়েটনারের লেখা একটি বইকে কেন্দ্র করে অভিযোগ এনেছেন ট্রাম্পের আইনজীবীরা। ট্রাম্পের দাবি, ইচ্ছাকৃতভাবে ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য করা হয়েছে এসব প্রকাশনা। ট্রাম্প বলেন, দীর্ঘদিন ধরে মিথ্যা ও ন্যাক্কারজনক আক্রমণের সুযোগ দেওয়া হয়েছে নিউ ইয়র্ক টাইমসকে। আজ এসবের ইতি ঘটেছে। মামলা হয়েছে ফ্লোরিডা অঙ্গরাজ্যে। এ বিষয়ে মন্তব্য জানতে নিউ ইয়র্ক টাইমসের কর্তৃপক্ষকে অনুরোধ জানানো হলেও তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি সাড়া। যৌথভাবে সামরিক মহড়া জাপাদো 2025 আয়োজন করে রাশিয়া ও বেলারুশ। 12 সেপ্টেম্বর শুরু হওয়া এই মহড়ায় হঠাৎ উপস্থিত হন মার্কিন সামরিক কর্মকর্তারা, যা বেলারুশের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সবাইকে অবাক করেছে। পরবর্তীতে তাদের পরিদর্শনের জন্য মহড়া উন্মুক্ত করে বেলারুশের প্রতিরক্ষা মন্ত্রণালয়। মার্কিন বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। মহড়ায় মার্কিন কর্মকর্তাদের উপস্থিত থাকার ভিডিও প্রকাশ করেছে বেলারুশের প্রতিরক্ষা মন্ত্রণালয়। এতে দেখা যায় মার্কিন দুই কর্মকর্তা বেলারুশের প্রতিরক্ষা মন্ত্রী ভিক্টর ক্রেনিনের সঙ্গে হাত মেলাচ্ছেন। এই মহড়া এমন সময় শুরু হলো যখন পোল্যান্ডের আকাশসীমায় রুশ ড্রোন প্রবেশ নিয়ে পশ্চিমা সামরিক জোট ন্যাটোভুক্ত দেশগুলোতে উত্তেজনা বেড়েছে। বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো রাশিয়ার ঘনিষ্ঠ মিত্র। 2022 সালের ফেব্রুয়ারিতে বেলারুশের ভূখণ্ড ব্যবহার করে ইউক্রেনের সেনা পাঠায় মস্কো। তখন থেকেই রাশিয়া ইউক্রেনের যুদ্ধ চলছে। এই যুদ্ধ থামানোর লক্ষ্যে বেলারুশের সঙ্গে সম্পর্ক দৃঢ় করার চেষ্টা চালাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত সপ্তাহে প্রতিনিধি দল কোলকে বেলারুশের রাজধানী মিনস্কে পাঠিয়েছিলেন ট্রাম্প। সেখানে লুকাশেঙ্কোর সঙ্গে বৈঠক করেন কোল। এ সময় ট্রাম্পের একটি চিঠি বেলারুশের প্রেসিডেন্টের হাতে তুলে দেন তিনি। এই বৈঠকে কারাগারে থাকা 52 বন্দীকে মুক্তি দিতে রাজি হয় বেলারুশ। বিনিময়ে রাষ্ট্রায়ত্ত বিমান পরিবহন সংস্থা বেলাতিয়ার ওপর নিষেধাজ্ঞা সীমিত করতে সম্মতি জানায় যুক্তরাষ্ট্র। বৈঠকের পর কোল বলেন, ভবিষ্যতে বেলারুশে মার্কিন দূতাবাস খোলার পরিকল্পনা আছে এবং দুই দেশের অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক পুনরায় চালু করতে চান প্রেসিডেন্ট ট্রাম্প। বেলারুশের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, 15 সেপ্টেম্বর বেলারুশের সীমান্তে চলা মহড়া দেখতে যুক্তরাষ্ট্রসহ 23টি দেশের প্রতিনিধি উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ছিলেন ন্যাটোর 2 সদস্য দেশ তুরস্ক ও হাঙ্গেরির প্রতিনিধিও। সবাইকে শুভকামনা জানিয়ে আমি শারমিন রমা এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন।